গতকাল ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৃষ্টিকর্তা এই শহীদের মৃত্যু কবুল করুন। এখন এই যুদ্ধের ভবিষ্যৎ কি? কেউ কেউ কইতেছেন ইরানের তো আসলে পাল্টা আঘাত করার মতো তেমন কিছু নাই, কিছু ক্ষেপণাস্ত্র ছাড়া। ক্ষেপণাস্ত্র ব্যয়বহুল, এইটার একটা স্টক আছে, সেটা শেষ হয়ে যেতে পারে দ্রুত। বিমান দিয়ে বোমা মারা অনেক বেশি কস্ট এফেক্টিভ, তাই এই যুদ্ধে ইরান টিকবে না। তার উপরে আমেরিকা আর ইসরায়েল একসাথে আক্রমণ করছে, আর ইরান ওইদিকে কাতার, বাহরাইন, জর্ডান, আরব আমিরাত, সৌদি আরব আর ইসরায়েলেও একসাথে পাল্টা আক্রমণ করছে। ইরান একা অসংখ্য শত্রুদের সাথে একসাথে লড়তেছে। একা এতগুলো রাষ্ট্রের সাথে একই দিনে যুদ্ধ বাধায় দেওয়ার ইতিহাস দুনিয়াতে আর একটা আছে কিনা মিলিটারি বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমি খুঁজে দেখছি, পাই নাই। এইটা একটা অভাবনীয় যুদ্ধ। এমন যুদ্ধ আগে কখনো হয় নাই। ইরান একটা মরণ কামড় দিছে এমন ভাবে যে আমি তো মরবই, তোমাদের সাথে নিয়ে মরবো, এই স্টাইলে। এই যুদ্ধে ইরানকে পরাজিত হবে। অন্য পরাশক্তিগুলো কি অবস্থান নেবে? আর আমেরিকা আসলে লাগলো কেন ইরানের পিছনে? আমেরিকার লাভ কি? এই জটিল রাজনীতি বুঝলে পরিষ্কার হয়ে যাবে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি এগুলো কি আসলে কিভাবে কাজ করে। আসেন আজকার আলাপ আল্লাহর নামে শুরু করি। আলোচনা শুরুর আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই আগে কি কি ঘটছিল, তাহলে ইরানের সংকট কেন তৈরি হলো সেটা বুঝতে পারবো। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2000 সালের দিক থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটা টানাপোড়েন চলতেছিল। অভিযোগ ছিল ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বানাইতেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে পারমাণবিক কর্মসূচি আছে, কিন্তু বাংলাদেশেরও আছে। এটা শুধু বোমা বানাইতে লাগে না, ইলেকট্রিসিটি বানাইতে লাগে, আমাদের চিকিৎসার জন্য লাগে, ক্যান্সার চিকিৎসার জন্য লাগে, রেডিওথেরাপি মেশিনে লাগে, আপনারা জানেন, এক্সরের জন্য লাগে, এমনকি বুকে যে হার্টের ডাক্তারেরা স্টেন্ট বসায় না, ওই টাইমেও লাগে। স্টেন্ট লাগাইতে গেলে দেখবেন যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা বুকে স্যারকোনা এরকম একটা ছোট বাক্সের মতো সাদা এটা পড়ে থাকে, রেডিয়েশন মাপে ওইটা। যাই হোক, ইরান পারমাণবিক অস্ত্র বানাবে এই ভয়ে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ইরানের উপরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। ইরানের তেল রপ্তানি কমে যায়, ব্যাংকিং ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, অর্থনীতি স্থবির হয়ে যায়। এই অচল অবস্থা কাটাইতে 2015 সালে ইরান এবং 6 বিশ্বশক্তির মধ্যে একটা চুক্তি হয়। এটা চুক্তিটার নাম ছিল JCPOA, মানে হইতেছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। কি ছিল সেই চুক্তিতে? চুক্তির মূল কথা ছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, আর বিনিময়ে নিষেধাজ্ঞাটা উঠবে। পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা মানে প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায়, মানে যেটা থেকে পারমাণবিক শক্তি আসে আর কি, ওইটা দিয়ে কিছু হয় না। ওইটাতে ঘন করা লাগে, ঘন ঘন। মানে ধরেন চিনি ছাড়া চা হইতেছে প্রাকৃতিক ইউরেনিয়াম, পাইনসা চা হইতেছে অল্প সমৃদ্ধ ইউরেনিয়াম, মানে একটু ঘন হয়েছে। হালকা মিষ্টি চা হইতেছে মাঝারি সমৃদ্ধ ইউরেনিয়াম, আর কড়া মিষ্টির চা হইতেছে বোমার তৈরি গ্রেডের অতি সমৃদ্ধ ইউরেনিয়াম। এটা কেমনে ঘন করে এই ইউরেনিয়াম? মানে মাখন তোলা দেখেছেন না, যে ঘুটা দিয়ে ঘুরায়, ঠিক ইনকে ঘুরায় ঘন করে। ইরান রাজি হয় যে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা মাঝারি পর্যায়ে রাখবে, মানে যেটা দিয়া আরামসে বিদ্যুৎ বানানো যাবে, চিকিৎসার কাজ করা যাবে। এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যেটা জাতিসংঘের IAEA, ওইটাকে কঠোর নজরদারির সুযোগ দিবে। নজরদারি চলতেছিল। এর ফলে চুক্তি স্বাক্ষর করার পর একটা বড় অংশের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠায় নেওয়া হয়। ইরানের তেল রপ্তানি বাড়ে, বিদেশি বিনিয়োগও আসে। কিন্তু 2018 সালে ট্রাম্প এই চুক্তি একতরফাভাবে বাতিল করে দেয়। যুক্তি ছিল চুক্তিটা যথেষ্ট কঠোর না, মানে ট্রাম্পের পছন্দ মতো, মন মতো হয় নাই। আবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান দেখে, আচ্ছা আমিও তো তাইলে ইউরেনিয়াম ঘন করব, আমার তো লাভ নাই, চুক্তিতে তো আমি নাই। তারা পারমাণবিক বোমা বানানোর মতো ঘন করে ফেলে ইউরেনিয়াম। কাছাকাছি ইরানের যুক্তি, আমেরিকা আগে চুক্তি ভাঙছে, আবার নিষেধাজ্ঞা দিছে, তাই বাধ্য হয়ে প্রতিক্রিয়া দেখাইতেছি। চুক্তি ভাঙার দায় যুক্তরাষ্ট্রের। এখন যুক্তরাষ্ট্র কি চায়? 1 নাম্বার, ইরান যেন ইউরেনিয়াম আর সমৃদ্ধ না করে, মানে ঘন না করে। এটাই শেষ না, তার মজুদ যেটা আছে সেটা যেন কমায়। এটাই শেষ না, আবার কঠোর নজরদারিতে যেন রাজি হয়। এখানেই শেষ না, সে যেন তার ব্যালিস্টিক মিসাইলের কর্মসূচি ত্যাগ করে, এটা যেন না বানায়। আর এটাই শেষ না, হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতিদের যেন সাহায্য না করে। আবার ইসরায়েল দাবি করে ইরানের পারমাণবিক অবকাঠামো পুরো চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, এটা শেষ করে ফেলতে হবে, মাটির সাথে মিশাই দিতে হবে। একটা দেশে বাইরের 2টা রাষ্ট্রের ইচ্ছা মতো চলতে হবে। আমেরিকা ইসরায়েল যা চাইবে তাই চলতে হবে। এটা কোনো মর্যাদা সম্পন্ন দেশ করবে না। এবার আসেন দেখি আসল প্রশ্ন, আমেরিকা ইসরায়েল কি ইরানকে হারাইতে পারবে? প্রথমে বলে নি, আমেরিকার ইসরায়েলের সম্মিলিত সামরিক ক্ষমতার ধারে কাছেও ইরান নাই।
তাইলে কি ইরান হাইরা যাবে? না, এই প্রশ্নের উত্তর অত সহজে দেওয়া যাবে না। আসলে আমরা আলাপটা শেষ করলে বুঝবেন আসলে ইরান হাইরা যাবে কিনা। যুদ্ধ তো শুধু অস্ত্রের কস্ট বেনিফিট অ্যানালাইসিস না, যুদ্ধ রাষ্ট্রের কাঠামো, ইতিহাস, ভূগোল, মনস্তত্ত্ব সব মিলে একটা পূর্ণাঙ্গ সমীকরণ। আর সেই সমীকরণে ইরানকে সহজে হারানো খুবই কঠিন, প্রায় অসম্ভব। কেন? আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। ইরানকে বুঝতে হইলে 1953 সাল থেকে শুরু করতে হবে, যখন ইরানের তেলের মালিকানা ইরানের ছিল না। ব্রিটিশ কোম্পানি ছিল, বিপি নাম দেখেন নাই যে, এর ছিল মালিকানা ব্রিটিশ পেট্রোলিয়াম। 1953 সালে একটা ন্যাশনালিস্ট সরকার ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী ছিল মোসাদ্দেক। সে তেল জাতীয়করণ করছিল। এর প্রতিক্রিয়া আমেরিকা সিআইএ কে দিয়ে অভ্যুত্থান ঘটায়, তাকে সরায়, শাহকে ক্ষমতায় বসায়। সেই ঘটনা ইরানের রাজনৈতিক চেতনায় গভীর ছাপ ফেলে। বিদেশি হস্তক্ষেপ মানে জাতীয় অপমান। এই বোধ ইরানের রাষ্ট্রীয় স্মৃতির একটা অংশ হয়ে যায়, কালেকটিভ মেমোরির একটা অংশ হয়ে যায়। তারপরে 1779 সালে বিপ্লব হয়, ইরানের বিপ্লব। শুধু ধর্মীয় আবেগ না, বরং দীর্ঘদিনের ক্ষোভ, অপমানবোধ, বিদেশি আগ্রাসন, জাতীয় সম্পদ দখলের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, সব মিলায় রাষ্ট্র একটা নতুন কাঠামো নেয়। ইরানের পর বিপ্লবের নতুন শাসন ব্যবস্থা খুব দ্রুত নিজেদের পাওয়ার কনসলিডেট করে ফেলে। সেনাবাহিনীর ভিতরে যে সমস্ত শাহপন্থী উপাদান ছিল সেগুলো ভেঙে দিয়ে তারা নিজেদের অবস্থান মজবুত করে ফেলে। ফলে বহু বছর পরেও সামরিক অভ্যুত্থান ও গণবিক্ষোভ এই সরকার কিন্তু পড়ে যায়নি। এটা কাকতালীয় না, এটা একটা কাঠামোগত ফল। কিছুদিন আগে সারা ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে না? আন্তর্জাতিক শক্তি সাপোর্ট দিচ্ছে, আমেরিকা সাপোর্ট দিচ্ছে, ইরান সরকার বর্বর ভাবে রক্তপাত ঘটায় বিক্ষোভ দমন করছে। হাসিনার মতো পড়ে যায় না কিন্তু। যদিও ইরানের সমাজ গভীরভাবে বিভক্ত হয়েছে। ইরানের বর্তমান রেজিম পছন্দ করে না এমন ইরানিয়ানদের সংখ্যা বাড়ছে অনেক। 1980 সালে ইরাক আক্রমণ করে ইরানকে। প্রথম থেকে ইরান দুর্বল ছিল, এলাকা দখল হয়ে যায়। কিন্তু 1982 সালের মধ্যে ইরান অধিকাংশ দখলকৃত এলাকা পুনরুদ্ধার করে ফেলে। সাদ্দাম হোসেন ভাবছিলেন যে আক্রমণে ইরানের ভিতরে একটা অভ্যুত্থান হবে, বিপ্লবী সরকার পড়ে যাবে। বাস্তব হয়েছে উল্টা। যুদ্ধ রাষ্ট্রকে আরো সংহত করছে। জনগণ, সামরিক বাহিনী সবাই সরকারের পিছনে দাঁড়াইছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল, বিপুল প্রাণহানি হয়েছিল। খোমেনি আপোষহীন ছিলেন। তিনি আমেরিকা, সোভিয়েত দুই শক্তিকে গ্রেট শয়তান বলছিলেন। এর ফলে ইরাক ইরান যুদ্ধের সময় আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, আরব রাষ্ট্র অনেকেই ইরাককে সাহায্য দেয়। সেজন্যই যুদ্ধটা দীর্ঘ হয়। তবুও ইরান রাষ্ট্র হিসেবে ভেঙে পড়েনি, বরং দীর্ঘ যুদ্ধ তাকে আরো যুদ্ধ সহনশীল রাষ্ট্রে পরিণত করছে। এই আক্রমণ ইরানকে আরো সংহত করবে কিনা সেটা আগামী কয়েকদিনের দুনিয়া দেখবে। খামেনির মৃত্যুর পরে কি ঘটবে এখন অনুমান করা শক্ত, কিন্তু সম্ভাব্য সিনারিও কি হইতে পারে সেটা আমরা একটু আলাপ করতে পারি। যদি শুধু আকাশ থেকে বোমা মারা হয় তাতে সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হইতে পারে, কিন্তু রেজিম চেঞ্জ হয় না, সরকার পতন নিশ্চিত হয় না। ইতিহাসে দেখা গেছে নো ফ্লাই জোন বলেন, দীর্ঘ বোমা বর্ষণ বলেন, এসব চলতে পারে বছরের পর বছর, কিন্তু স্থল আক্রমণ ছাড়া, গ্রাউন্ড ইনভেশন ছাড়া রেজিম চেঞ্জ করা কঠিন। ইরানে গ্রাউন্ড ইনভেশন কেন কঠিন? প্রথমত ভূগোল। স্থল পথে ইরানে ঢুকতে গেলে পশ্চিম ইরানের দীর্ঘ জাগ্রস পর্বতমালা অতিক্রম করতে হবে। পাহাড়ি ভূখণ্ডে বড় আকারের সেনা, ট্যাঙ্ক, সরবরাহ লাইন এগুলো এগায় নেওয়া খুব কঠিন। সরু গিরি পথ থাকে, উঁচু নিচু পথ থাকে। এখানে যারা প্রতিরক্ষা করে, ডিফেন্স করে, তাদের বেশি সুবিধা। ইরান মূলত একটা বিশাল উচ্চভূমি, চারপাশে পর্বতমালা, মাঝখানে মরুভূমি, আর জনবসতি অনেক জায়গায় পাহাড়ের ভেতরে আড়ালে। এই ভূগোল আক্রমণকারীদের জন্য তিন ভাবে বিপজ্জনক। একটা হচ্ছে মেকানাইজড বাহিনী, এগুলো ট্যাঙ্ক ইত্যাদি, গাড়ি, বহর টহর এই সমস্ত নিয়ে যখন যায়, আগাইতে যায়, তখন গতি কমে যায়। সংকীর্ণ উপত্যকার মধ্যে দিয়ে যেতে হয়, চোক পয়েন্ট আছে, মানে যেখানে আটকায় যেতে পারে। এইসব জায়গায় কনভয় আটকায় গেলে ক্ষয়ক্ষতি দ্রুত পারে, উপর থেকে আক্রমণ করবে। যারা ডিফেন্স করে তাদের এখানে সুবিধা, উচ্চভূমি থেকে নজরদারি করতে পারে, অ্যাম্বুশ করতে পারে, প্রতিরক্ষা লাইন তৈরি করা তুলনামূলকভাবে সহজ। ইরান সবসময় এই অ্যাডভান্টেজে থাকবে। রাজধানী বা নগরগুলো এগুলো ইনসুলেটেড, মানে বড় শহরগুলো অনেকটাই পাহাড়ি বলয়ে সুরক্ষিত, চারিপাশে পাহাড়। দ্রুত ধাক্কায়, কুইক থ্রাস্ট যেটাকে বলে মিলিটারি ভাষায়, এটা ফল আনা কঠিন। ইরান সমতল ইরাকের মতো না, এখানে ভূগোল নিজেই এক ধরনের প্রতিরক্ষা বাহিনী হয়ে থাকে। এরপর আছে লজিস্টিক্স বা সরবরাহ। ইনভেশন মানে শুধু সৈন্য যাওয়া না, এটা সাপ্লাইয়ের যুদ্ধ বটে। স্থল আক্রমণে জেতা মানে সাপ্লাই চেইনের উপরে বেঁচে থাকা, সাপ্লাই লাইনের উপরে বেঁচে থাকা। প্রত্যেক দিন বিপুল জ্বালানি, গোলা বারুদ, খাবার, যন্ত্রাংশ এই সমস্ত দীর্ঘ রুটে এনে পৌঁছাইতে হবে। পাহাড়, মরুভূমি এই সমস্ত পরিবেশে কনভয় ট্রান্সপোর্ট ইন্টেন্সিভ এবং সিকিউরিটি ইন্টেন্সিভ হয়। একবার সাপ্লাই লাইন যদি ভেঙে যায়, তাহলে ফ্রন্ট লাইনের শক্তি থাকলেও এটা কার্যত থেমে যায়, কাজ করতে পারে না, আক্রমণ করতে পারে না। এটাই বড় পার্থক্য। গ্রাউন্ড ক্যাম্পেইনে আপনার যুদ্ধ ক্ষমতা নির্ভর করে সাপ্লাই পৌঁছায় কিনা এটার উপরে। এরপর আছে এন্ট্রি প্রবলেম, কোন দিক থেকে ঢুকবে। এটা এই রাজনীতিতে অনেক সময় সামরিক সমস্যার চেয়ে বড় হয়ে যায়। ইরানে বড় স্কেলে স্থল আক্রমণ করতে গেলে প্রতিবেশী দেশগুলো ঘাঁটি, করিডোর দরকার পড়বে, কিন্তু আঞ্চলিক রাষ্ট্রগুলো রাজনৈতিক ঝুঁকি নিতে চায় না। নিজেদের ভিতরে অস্থিরতা, ইরানের পাল্টা আঘাত, এই সমস্ত কারণে
এই অ্যাক্সেসটা দিতে চায় না এবং দেয়ও নি কেউ। এই জন্য অপারেশনাল প্ল্যানিং খুব জটিল হয়ে যায়। ইরান যেটা সিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে চলে, এটার একটা প্রতিরক্ষার ধারণা আছে, এটাকে বলে এ টু এডি প্লাস অ্যাসিমেট্রিক। এইটা দিয়ে সময় কেনে এবং খরচ বাঁচে। এ টু এডি এটা আবার কি আসলে এটা বুঝে দেখি। এনা সামরিক টার্ম ইউজ করলাম আর কি, কুল লাগে এনা এগুলো শুনলে, বুঝে কই। এ টু এডি মানে হচ্ছে অ্যান্টি অ্যাক্সেস, দুইটা এ, সেজন্য এ টু এডি মানে হচ্ছে এরিয়া ডিনাল। সহজ ভাষায় শত্রুকে ঢুকতে দিও না, ঢুকলেও আরামে চলতে দিও না। ধরেন কেউ আপনার বাড়িতে ঢুকতে চায়, আপনি কি করবেন? গেটের সামনে কাটা বসাবেন, রাস্তা ব্লক করবেন, চারপাশে নজরদারি বসাবেন, ঢুকলে আঘাত করবেন। ইরানও সমুদ্র এবং আকাশপথে ঠিক এইটাই করে। উপসাগরে ছোট ছোট দ্রুতগামী নৌকা থাকে, সমুদ্রের মাইন পথ থাকে, দূরপাল্লা ক্ষেপণাস্ত্র থাকে, ড্রোন থাকে, এয়ার ডিফেন্স থাকে। উদ্দেশ্য হচ্ছে আমেরিকা বা অন্য কেউ যেন সহজে বাহিনী ঢুকাইতে না পারে। আর অ্যাসিমেট্রিক, এটার মানে কি? অ্যাসিমেট্রিক মানে হচ্ছে শত্রু বড় এবং শক্তিশালী হইলে সরাসরি তার মতো লড়বে না, অন্যভাবে লড়বে। ইরান জানে যুক্তরাষ্ট্র প্রযুক্তি, বিমান, জাহাজে অনেক আগায়, তাই ইরান সরাসরি ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক যুদ্ধ করতে যাবে না, বরং ছোট 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 আঘাত, ড্রোন হামলা, প্রক্সি বাহিনী ব্যবহার করে মিসাইল ছড়ে দূর থেকে চাপ সৃষ্টি করবে, সাইবার হামলা করবে। এইভাবে বড় শক্তিকে ধীরে ধীরে ক্লান্ত করে ফেলবে। আর সময় কেনা মানে কি? ইরান জানে যে সে হয়তো দ্রুত যুদ্ধে জিতবে না, কিন্তু সে যুদ্ধ লম্বা করতে পারে। যুদ্ধ যত লম্বা হবে আমেরিকার খরচ বাড়বে, রাজনৈতিক চাপ বাড়বে, আন্তর্জাতিক সমর্থন কমতে পারে, জ্বালানির বাজার অস্থির হয়ে যাবে। অর্থাৎ ইরানের কৌশল হইতেছে দ্রুত হারবো না, যুদ্ধকে এমন ব্যয়বহুল বানাবো যাতে শত্রুই ক্লান্ত হইয়া যায়। আর খরচ বাড়ানো মানে শুধু টাকা পয়সা খরচ না, খরচ বলতে অর্থনৈতিক খরচ তো আছেই, তার সাথে সামরিক ক্ষয়ক্ষতি, রাজনৈতিক ক্ষতি, আন্তর্জাতিক চাপ। ইরান চেষ্টা করে যেন প্রতিপক্ষ ভাবে এই যুদ্ধে ঢুকলে লাভের চেয়ে ক্ষতি বেশি। এটাকে বলা হয় ডিটারেন্স। মানে এর জন্য শত্রুপক্ষ দূরে থাকবে, আক্রমণ করার আগে 10 বার ভাববে। এরপর আছে টেক দ্য সিটি সমস্যা, মানে শহর দখল করে ফেলে হারায় দেওয়া। এটা কিরকম এটা একটু বুঝে দেখে, এটা মজার বিষয়। ইরানের জনসংখ্যা বড় এবং অনেক, 31টা প্রদেশ আর 1,500 শহর। বড় শহরে 30টা, তারও বেশি। বড় শহরে ঢুকলে যুদ্ধ বদলায় যায়, কিন্তু ট্যাঙ্ক, আর্টিলারি অ্যাডভান্টেজ কমে যায়, স্নাইপার গুরুত্বপূর্ণ হয়ে যায়, তারপরে মাইন টাইন, ছোট ইউনিটের প্রতিরোধ, এই সমস্ত বাড়ে। বেসামরিক ক্ষয়ক্ষতি, দ্রুত রাজনৈতিক সংকট তৈরি করে ফেলে। এরকম শহর দখলের পর্যায়ে গেলে এটা রাজনৈতিক সমস্যা শুরু হয়ে যায়। রাশিয়ায় এক স্ট্যালিনগ্রাদ শহরকে কব্জা করতে পারে না হিটলার, লেজ গুটায় পালাইতে হয়েছিল। ইউক্রেনের শহর হইতেছে 450 মতো, রাশিয়া মাত্র 6-7টা দখল করতে পারছে এই 4 বছরে যুদ্ধে। এই জন্য আমেরিকা বড় আকারের যুদ্ধ দীর্ঘদিন চালাতে পারবে না। কেন? এটা আমার কথা না, ওয়াশিংটন পোস্টে আমেরিকান জেনারেলরা বলছে যুক্তরাষ্ট্রের কাছে এখন পর্যাপ্ত গোলা বারুদ, রকেট, ইন্টারসেপ্টর এগুলো নাই, যা বড় আকারে দীর্ঘ সময় যুদ্ধ চালাইতে পারে। এবং অনেক মধ্যপ্রাচ্যের দেশও তাদের ঘাঁটিগুলো যুদ্ধের কাজে দিতে রাজি না। এইটা বড় ধরনের সামরিক অভিযানের জন্য একটা বড় বাধা, ওয়াশিংটন পোস্টের জেনারেলরা বলছে, আমেরিকান জেনারেলরা। আর 2 নম্বরে দিচ্ছে রাজধানী পতন মানে রাষ্ট্রে পতন না। তেহরান দখল হইলেও সরকার পূর্বাঞ্চলে সরে যায়, যুদ্ধ চালাইতে পারে। ইতিহাসে বহুবার দেখা গেছে রাজধানী হারা রাষ্ট্র লড়াই চালাই গেছে। মস্কোতেই তাই হয়েছে, নেপোলিয়ান গেছে, মস্কো দখল করছে, ওরা চলে গেছে দূরে, পরে আবার ফিরে আসছে। এবং নেপোলিয়ান ওই রাশিয়ার যুদ্ধে হারছিল, কিছুই করেনি, শুধু বসেছিল রাশিয়ান সোলজাররা। যাই হোক, তৃতীয়ত রাজনৈতিক মনস্তত্ত্ব। বাইরে থেকে হামলা হলে সরকার এটাকে বিদেশি আগ্রাসন হিসেবে তুলে ধরতে পারে, জাতীয়তাবাদী ঐক্য তৈরি করতে পারে। যে জনগোষ্ঠী সরকারের সমালোচক তারাও অনেক সময় দেশের প্রশ্নে একসাথে দাঁড়ায় যায়। দেখেন ইরানে বোমা মারতেছে, যে যুদ্ধ শুরু হইতেছে, জন্য ইরানিরা খুশি যে তারা জবাব দিতে পারে। চতুর্থত আমেরিকার নিজস্ব রাজনৈতিক বাস্তবতা। বড় আকারের স্থলযুদ্ধ মানে বিপুল খরচ, দীর্ঘ সময় আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। শুধু নৌ এবং বিমান শক্তি দিয়ে সীমিত হামলা চালানো তুলনামূলকভাবে সহজ, কিন্তু স্থল বাহিনী মোতায়েন করা এটা ভিন্ন মাত্রার সিদ্ধান্ত। আর একটা দিকে হচ্ছে এয়ার স্ট্রাইকও কিন্তু সস্তা না। আধুনিক জেট বিমানে প্রত্যেক ঘন্টার ফ্লাইং খরচ, নির্ভুল অস্ত্রের মূল্য, সব মিলায় দীর্ঘমেয়াদী বোমাবর্ষণও কিন্তু খুব ব্যয়বহুল। যদি দ্রুত রাজনৈতিক ফল না আসে, তাতে আক্রমণকারী পক্ষের আগ্রহ কমে যেতে পারে। ইয়েমেনে হুতিদের উপরে দীর্ঘ বোমাবর্ষণ করছে আমেরিকায়, তা হুতিরা আত্মসমর্পণ করছে? করে নাই। সব মিলায় সমীকরণটা এরকম যে ইরানের সামরিক সক্ষমতা হয়তো সীমাহীন না, ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত, কিন্তু যুদ্ধে জেতা মানে শুধু প্রতিপক্ষের অস্ত্র শেষ হওয়া না, রাষ্ট্র ভাঙতে হইলে ভেতরের কাঠামো ভাঙতে হয়। আর ইরান বিপ্লব পরবর্তী 4 দশকে নিজেদের এমন ভাবে গড়ে তুলছে যে বাইরের আঘাত তাকে দুর্বল না করে এরকম সময় তাকে আরো সংহত করতে পারে। সুতরাং বর্তমান যৌথ হামলা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু শুধু আকাশ যুদ্ধ দিয়ে ইরানের সরকারকে সরানো, রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা তা সহজ বা নিশ্চিত না। এরপরে ইরানের হাতে আছে 2টা স্ট্র্যাটেজিক অ্যাসেট। কি সেটা? এইটা পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী। একটা হইতেছে হরমুজ প্রণালী, 20 মিলিয়ন ব্যারেল তেল যায় প্রত্যেক দিন এটা দিয়া। 8টা দেশের তেল যায় সারা দুনিয়ায়, ইরান, ইরাক, ওমান, আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার।
সারা দুনিয়ার 20-25% তেল এই ছোট্ট সাগর পথ দিয়ে যায়। এইটা ইরানের নিয়ন্ত্রণে। সৌদি, কুয়েত আর কাতারের 90% তেল এই রাস্তায় যায়। আর একটা হইতেছে ইয়ামেনের পাশে আর একটা গুরুত্বপূর্ণ প্রণয় আছে, তার নাম হয়েছে বাব এল মানদেব। এইটা লোহিত সাগর আর গালফ অফ এডেন এই দুইটাকে যুক্ত করে। এর মাধ্যমে জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ইউরোপ, এশিয়া এই রুটে চলাচল করে। এদিক দিয়ে তেল যায়। এখান দিয়েও প্রত্যেক দিন ধরেন 7 থেকে 10 মিলিয়ন ব্যারেল তেল, পেট্রোলিয়াম পণ্য এদিকে যায়। এইটা প্রায় 10%-এর মতো তেল পরিবহন করে বৈশ্বিক তেলের। এটাও ইরান হুথিদের দিয়ে আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এতে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে? আমরা তো হবই। আমরা দুধবাদ, ইন্ডিয়া হবে, ইউরোপ হবে, চায়না হবে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা বড় ব্যাপার না, কিন্তু এই কারণেই বলা যায় ইরানকে আঘাত করা সম্ভব, কিন্তু সেটা ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্র কাঠামো বিচারে প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হইতেছে ট্রাম্পের কি লাভ ইরানকে আক্রমণ কইরা? অন্য লাভের মধ্যে আছে এই আমেরিকাকে ট্রাম্প তো গ্রেট বানাবে, মেক আমেরিকা গ্রেট এগেন। ও গুয়াতনাই সাম রাধাকৃষ্ণের নাম। তো এখন যারা ওর কম্পিটিটর, মানে ধরেন ইউরোপ, তারপরে চায়না, তাদের চাপে ফেলতে পারে। ইউরোপ আর চায়নাকে সে যুদ্ধ বাধায় এই দুই শক্তিকে চাপে ফেললো, তেল পাইলো না, এক্সট্রা লাভ। তাদের ইকোনমি চাপে পড়বে, ইউরোপ এবং চায়নার ইকোনমি চাপে পড়বে এই যুদ্ধের কারণে, কারণ তাদের জ্বালানি আসবে না। ইউরোপ আর চায়নার ইকোনমি দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ইন্ডিয়া আমার অনুমান সিস্টেম করে আসছে ও মোদির সফরে, আবার হয়তো রাশিয়ান তেল নিবে, এই কনসেশন দিয়ে আসছে। ট্রাম্প তো কিছু না পাইলে কিছু দেয় না। একবার তো নেতা নেওয়ার মনোরঞ্জনের জন্য নাচছিল মোদি, এপস্টেইন ফাইলে আসিছে। এইবার আমার অনুমান আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধটা মোদি লাগাইছে, পাকিস্তানকে সীমান্তে বিজি রাখবে। এখন তালেবান আর ইন্ডিয়া তো জিগরি দোস্ত, পাকিস্তান যেন কোনোভাবে আর এইদিকে নজর দিতে না পারে, সাহায্য করতে না পারে ইরানরে। সে তো আবার ইরানের বন্ধু। আবার ভারতীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড, সে ইরানের চাবাহারের শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনা করে। ভারত সেখানে ক্রেন, কার্গো হ্যান্ডলিং এই সমস্ত ইকুইপমেন্ট বসাইছে। এখান থেকে কোনো গোয়েন্দা তথ্য নিতে পারে। এই পোর্ট হয়তো তাদের কাজে লাগতে পারে ইসরায়েলের। ইরানের এই পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তো উচিত হয় নাই দেওয়া ইন্ডিয়ারে, ইরানের। ওরা দেওয়ার সবার বেশি বুঝে। আবার ওমানের ডোকোমেও একটা পোর্ট আছে যেখানে লজিস্টিক অ্যাক্সেস আছে, মেইনটেনেন্স অ্যাক্সেস আছে ইন্ডিয়ার। এটা আবার হরমুজ প্রণালীর জাস্ট বাইরে। ফলে পারস্য উপসাগরের উত্তেজনা হইলে বিকল্প অপারেশন পয়েন্ট হিসেবে এটা কাজ করতে পারে। হয়তো ইন্ডিয়া এই পোর্টগুলো থেকে কোনো সাহায্য দিবে ইসরায়েলকে, আমেরিকাকে, হইতে পারে গোয়েন্দা তথ্য বা লজিস্টিক্স। ইরান হয়তো সামরিক দিক থেকে দুর্বল, কিন্তু ইরান কোনো ফাঁকা মরুভূমি রাষ্ট্র না। 1953 সালের অপমান, 1979 সালের বিপ্লব, 8 বছরের যুদ্ধ, এই রাষ্ট্রের ডিএনএতে বেঁচে থাকার রাজনীতি বসে আছে। খামেনি নিহত হয়েছে, তাহলে হয়তো নেতৃত্ব বদলাবে, কিন্তু রাষ্ট্র কি ভেঙে পড়বে? ইতিহাস বলে খুব সহজ না। যদি শুধু আকাশ হামলা হয়, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু রেজিম চেঞ্জ এটা স্থল আক্রমণ ছাড়া প্রায় অসম্ভব। ইরান হয়তো দুর্বল, কিন্তু কোন ঠাসা রাষ্ট্র সবচেয়ে বিপজ্জনক হয়? এই যুদ্ধের ফল নির্ভর করবে কে বেশি শক্তিশালী তার উপরে না, বরং কে বেশি সময় ধরে টিকতে পারবে তার উপরে। আর বিশ্ব রাজনীতি আজ আবার প্রমাণ করছে ভূ রাজনীতি মানে মানচিত্রের রেখা না। ভূ রাজনীতি মানে শক্তি, স্মৃতি, অর্থনীতি আর প্রতিরোধের সমীকরণ। আসন্ন দিনগুলো নির্ধারণ করবে এটা কি একটা সীমিত সামরিক অভিযান নাকি নতুন এক বৈশ্বিক অস্থিরতার সূচনা। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক। ইরান কি পারমাণবিক বোমা পরীক্ষা করে ফেলছে? বোমা কি বানায় ফেলছে? 2017 সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায়, তখন 6.3 মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এইটা ছিল বিস্ফোরণজনিত কৃত্রিম ভূকম্পন। গতকালকেও ইরানের সেমনানে 5.1 মাত্রার ভূকম্পন হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া। এইটা ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। এইখান থেকে সাফির এবং সিমোরগ লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এই কেন্দ্র থেকে ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল এবং মহাকাশযান উৎক্ষেপণ করছে। সেমনান একটা মরুভূমি অঞ্চল এবং এইখানে সেই কারণে জনসংখ্যা নাই, লোকজন বাস করে না। সেই কারণে এই জায়গায় ব্যালিস্টিক মিসাইল এবং রকেট পরীক্ষা চালানো খুব নিরাপদ। 100 কিলোটনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হইলে সাধারণত 5 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এই সামনান এলাকায় ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের জায়গা হিসেবে তৈরি করছে ইরান, এই রিপোর্ট অনেক আগেই আসিছে। অনেকে চিন্তা করতেছে এইটা প্রাকৃতিক ভূকম্পন না, তবে এই ভূমিকম্পের কেন্দ্র মাটির 10 কিলোমিটার গভীরে। এত গভীরে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করা যায় না, করা হয়ও না। তবে আমি তো আর বিশেষজ্ঞ না, যা পত্রিকায় দেখলাম আর কি, সেটা থেকেই বলতেছি আপনাদেরকে। তবে 2024 অক্টোবরে
এই সেমনানেই একই মাত্রা ভূমিকম্প হয়েছিল। সেটা ছিল আলো গভীরে, 12 কিলোমিটার গভীরে। আর ইউরো নিউজ স্টোরি করেছিল যে এইটা সম্ভবত ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণ। ইউরো নিউজ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের, এটা খুবই নামকরা, বিখ্যাত, রেসপেক্টেড একটা নিউজ এজেন্সি। তবে পরে জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষকেরা এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছিলেন, করে দেখাইছিলেন যে এই ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণের যে আলাপ হইতেছে সেটা আসলে সত্য না। এখন প্রশ্ন হইতেছে, যাই হোক, এটা হয়তো পারমাণবিক বিস্ফোরণের জন্য ভূমিকম্প হয়নি, সত্যি সত্যি একটা প্রাকৃতিক ভূমিকম্প হয়েছে। কিন্তু প্রশ্ন হইতেছে যে ইরানের কি আদৌ পারমাণবিক পরীক্ষা করার দরকার আছে? যদি সে পারমাণবিক বোমা বানায়ও ফেলে তাইলে কি পরীক্ষা করাটা জরুরি, করতেই হবে? না, এটার দরকার নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু রাশিয়ার সাথে একটা চুক্তি আছে, তাই কোনো টেস্ট না করলেও চলবে তার। কিন্তু আসলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে যেমন অনেকে মনে করতেছে? ইসরায়েল তো বারে বারে কমপ্লেন করতে যাচ্ছে, কিন্তু এটা কি করছে? আসেন এটা একটু বুঝে দেখি। আজ থেকে 1 সপ্তাহ আগে ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করতেছে ইরান পারমাণবিক বোমা বানানোর আগে যে ক্রিটিক্যাল টেস্টগুলো করতে হয় তা সফলভাবে করে ফেলছে। এই টেস্টগুলো করে ফেলতে পারলে পারমাণবিক বোমা বানায় ফেলা 1 সপ্তাহের কাজ। শুধু ইসরায়েল না, বিবিসিও রিপোর্ট করছিল মাত্র 3 দিন আগে যে মাসখানেক লাগতে পারে ইরাকের একটা পারমাণবিক বোমা তৈরি করতে। এই যে তুলসী গ্যাবার্ড, যে আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর, সে বলছিল যে ইরাকের কাছে এনরিচড ইউরেনিয়াম, মানে পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে এনরিচ করতে হয়। এইটা স্টক ইরানে মজুদ এত আছে যে পারমাণবিক শক্তিধর দেশের কাছেই শুধু সেই পরিমাণে থাকে। IAEA 1 দশক ব্যাপী একটা অনুসন্ধানের পর একটা তদন্ত রিপোর্টে বলছিল যে ইরান 1980 থেকে 2003 সাল পর্যন্ত এমন কিছু কাজকর্ম করছে তার পারমাণবিক কর্মসূচিতে, প্রমাণ পাইছে, যা পারমাণবিক বোমা বানাইতেই শুধু করা হয়। 1 বছর আগে, প্রায় 11 মাস থেকে 1 বছর আগে ব্লিংকেন বলছিল যে ইরান 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাইতে পারবে। For a nuclear weapon is now probably 1 or 2 weeks away from doing that. Now, they haven't developed a weapon itself. 1 or 2 weeks. 1 or 2 weeks is probably what the realistic breakout time is. তার মানে ইরানের পারমাণবিক বোমা বানাইতে পারার সক্ষমতার বিষয়টা এটা দীর্ঘদিন থেকে আলাপের মধ্যে আছে, এবং এই আলাপটা এরকম যে তার 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে সে বানায় ফেলতে পারে। সেটা আজকের আলাপ না, অনেকদিন আগে থেকে আলাপটা চলতেছে। শুধু বিবিসি না, CNN একই রিপোর্ট করছে। 2023 সালে আন্তর্জাতিক পরমাণু সংস্থা, এটা যেটা বললাম IAEA, হঠাৎ করে জানাই দিল যে ইরানের পরমাণু স্থাপনায় 83.7% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে। ওরা দেখছে। শুনতে নিরীহ লাগলেও এটাই সেই মাত্রা যেটাকে একেবারে বোমার দোরগোড়ায় পৌঁছে যাওয়া বলা হয়। আর ওইদিকে 60% মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তখন ছিল 128.3 কিলোগ্রাম। প্রচুর। ইতিহাসে প্রথমবার এই পরিমাণ। এখানে শেষ না, পরের বছর আমেরিকা সরাসরি বলেই দিল যে ইরানের ব্রেকআউট টাইম, মানে বোমা বানানোর জন্য যতটুকু সময় লাগে, সেটা কমে এখন মাত্র 1 থেকে 2 সপ্তাহ হয়েছে। 1 থেকে 2 সপ্তাহ ভাই, যেন বাজার থেকে সবজি কিনে না ঝোল রাধার সময়। IAEA এর একটা সদ্য রিপোর্ট বলছে যে 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ইরানের কাছে আছে প্রায় 408 কিলোগ্রাম। হিসাব করে বলছে যদি এইটুকু ইউরেনিয়াম আরেকটু ঠেলে আরেকটু সমৃদ্ধ করে ফেলা যায়, তাহলে এটা দিয়ে ইরান চাইলে একেবারে 9 থেকে 10টা বোমা বানায় ফেলতে পারে। মানে পুরা মধ্যপ্রাচ্যের রাজনীতির ঘড়িতে এখন একটা টাইমার সেট করা হয়েছে, ঘড়ির কাঁটা এখন টিক টিক করতেছে। তখন তেহরান ধীরে ধীরে বলতেছে বুম বুম বুম। কিন্তু এর মধ্যে একটা নিউজ আসছে যে ইরান একটা ইমপ্লোশন টেস্ট করে ফেলছে। কি সেটা? এটা একটু বুঝে দেখি। পরমাণু বোমার কার্যকারিতা যাচাইয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে দেখা হয় বিস্ফোরকগুলা সঠিকভাবে একসাথে ফাটতেছে কিনা। অনেকগুলো বোমা একসাথে ফাটতে হয়, ফাটার পরে মাঝখানের কোর, যেটা কেন্দ্র, ওই জায়গায় চাপ পড়ে, তারপরে পারমাণবিক বিস্ফোরণ শুরু হয়। এই সবগুলো একসাথে ফাটতেছে কিনা এই টেস্টটা করাটা খুব ক্রিটিক্যাল কথা। এই টেস্টটা করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এটা সাব ক্রিটিক্যাল টেস্ট হিসেবে করা হয়, মানে এমন ভাবে করা হয় যেন চূড়ান্ত নিউক্লিয়ার বিস্ফোরণ না ঘটে, কিন্তু সংকোচনের সফলতা যাচাই করা হয়। এটা মানে এটা কি বুঝে দেখি, বিস্ফোরণ হলে ছুটে যায় চারিদিকে, তাই না? এটা হচ্ছে এক্সপ্লোশন। আর ইমপ্লোশন মানে হচ্ছে বাইরে থেকে ভিতর দিকে ঢুকে আসে। এইভাবেই আসলে পারমাণবিক বোমা ফাটে। প্রথমে বাইরে থেকে একটা বিস্ফোরণ হয় যেটা ভিতর দিকে আসে, আর ভিতরে কোরে থাকে পারমাণবিক বোমা, সেটাকে ফাটায় দেয়। প্লুটোনিয়াম ভিত্তিক যে বোমা, এইটার জন্য এই ইমপ্লোশন টেস্টটা গুরুত্বপূর্ণ। এই ইমপ্লোশন টেস্টটা করে ফেলছে ইরান। হিরোশিমায় যে বোমাটা পড়ছিল ওইটা প্লুটোনিয়াম বোমা ছিল না,
কিন্তু নাগাসাকিতে এটা প্লুটোনিয়াম বোমা ছিল। এই টেস্টটা গোপনেই করে দেশগুলা, কারণ পূর্ণমাত্রা পরমাণু বিস্ফোরণ আন্তর্জাতিক নজরদারিতে পড়ে। ইমপ্লোশন টেস্ট করতে পারলে বোঝা যায় একটা দেশ পরমাণু বোমা বানানোর চূড়ান্ত ধাপের কাছাকাছি চলে আসছে, এমনকি বোমা ফাটানো ছাড়াই। আর এই ইমপ্লোশন টেস্ট হইতেছে পরমাণু বোমার মেকানিজমের হৃৎপিণ্ডে ঢোকার শেষ রিহার্সেল। এটা যেন সেই মুহূর্ত যখন শেষবার একজন অস্ত্রের ট্রিগার চেক করে নেয়। ইরান, উত্তর কোরিয়া বা অন্য কোনো রাষ্ট্র যদি এটা সফলভাবে করে, তাহলে ধরে নিতে হবে ঘড়ির কাঁটা এখন আর ঘোরে না, এখন বাজে। ইরানে ইসরায়েল আক্রমণ করলে সে তার পারমাণবিক বোমা বানানোর কর্মসূচিকে ত্বরান্বিত করবে, এটা অনুমান করছিল সকলেই। সম্ভবত ইরান এই কাজটা করে ফেলছে। তাই এখন ট্রাম্পও বলতেছে আমাদের গোয়েন্দারা যে রিপোর্ট দিচ্ছে ইরান পারমাণবিক বোমা বানাইতেছে না, এটা ভুল। ট্রাম্প কইছে যে 2 সপ্তাহ টাইম চাই, তারপরে সিদ্ধান্ত নিব ইরানে অ্যাটাক করব কিনা। আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা আছে, যে বোমা যেটা মাটির নিচে থাকা ভূগর্ভস্থ বাংকার বা স্থাপনা ধ্বংস করতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সব মাটির নিচে, তবে ইরানের পারমাণবিক স্থাপনা এত গভীরে যে আমেরিকার বোমা সেই পর্যন্ত পৌঁছাবে না, বাংকার ব্লাস্টার আনুক আর যাই আনুক। এখন প্রশ্ন হইতেছে, ইরানে কি আমেরিকা আক্রমণ করবে? ট্রাম্প তো সিকিউর পারিচ্ছে। অনেকে মনে করতেছে ইরানকে হুতায় দেবে আমেরিকা আর ইসরায়েল একসাথে। আমার অনুমান এটা পারবে না। ইরান সম্ভবত বানায় ফেলছে পারমাণবিক বোমা। আমেরিকান আক্রমণ হলে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করে পাল্টা আক্রমণ করবে, আর সেটা হইতে পারে পারমাণবিক বোমা তৈরি হয়ে থাকলে সেটার ব্যবহার করা। ইরানের একরোখা সাহসী অবস্থান দেখতেছেন না? এই প্রস্তুতির কারণেই সম্ভবত এই সাহসী অবস্থান আমরা দেখতে পাইতেছি। আজকের প্রশ্নটা শুধু ইরানের না, এটা গোটা দুনিয়ার সব নির্যাতিত, শোষিত, অবরুদ্ধ জাতির। ইরান হয়তো পরমাণু বোমার শেষ পরীক্ষায় পৌঁছে গেছে, বা হয়তো না, কিন্তু ইরান যা নিশ্চিতভাবে অর্জন করে ফেলছে তা হলো আত্মমর্যাদার পরমাণু স্তম্ভ। যে দুনিয়ায় গণতন্ত্র আর মানবাধিকার নামের শব্দগুলোকে অস্ত্র বানায় সাম্রাজ্যবাদের ট্যাঙ্কে চাপায় দেওয়া হয়, যেখানে ইরান দাঁড়ায় আছে অধিকার আর প্রতিরোধের এক বিকল্প ব্যাখ্যা হইয়া। এই প্রতিরোধ শুধু ইসরায়েলের বিরুদ্ধে না, এই প্রতিরোধ সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেটা জাতিসংঘকে নিজের ঘরের চাকর বানায় রাখে, আর IAEA এর রিপোর্টটাকে নিজের মিসাইলের সময়সূচি হিসেবে ব্যবহার করে। ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক বোমা বানায় থাকে, তাইলে সেটা গোটা দুনিয়াকে ধ্বংস করার জন্য না, বরং নিজেদের ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য। এটা ধ্বংসের প্রতিশোধ না, অস্তিত্বের প্রতিরক্ষা। অনেকে বলতেছেন আমেরিকা হামলা করবে, ইরান শেষ হয়ে যাবে। তাদের বলি, শেষ হয়ে গেলে ফিলিস্তিনের শিশুদের চোখে যে আগুন দেখো, সে আগুন কিভাবে এখনো জ্বলে? শেষ হয়ে গেলে ইরানের বৈজ্ঞানিকেরা কেন এখনো গোপনে কাজ করে? শেষ হয়ে গেলে এক জনপদের সাহস কিভাবে বিশ্বশক্তির রাডারে ধরা পড়ে? ইরান এখন আর শুধু একটা রাষ্ট্র না, ইরান এখন এক আইডিয়া, ইরান এখন এক চেতনা, এক সাহসের, আত্মমর্যাদার, দাঁতে দাঁত চেপে সহ্য করার, আবার দাঁড়ায় যাওয়ার চেতনা। একটা জাতির না, একটা সময়ের, একটা যুগের প্রতিনিধিত্ব করে এখন ইরান। কেউ যদি পতনের শেষ প্রান্তে দাঁড়ায় থেকে চোখে আগুন ঝরাইতে পারে, তাহলে পুরা দুনিয়ার রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে সে। মাথা উঁচু করে দাঁড়ায় থাকো ইরান। তোমার এই দাঁড়ায় থাকা এক একটা পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী। তোমার পতন না, তোমার প্রতিরোধী হবে ইতিহাস। আর সেই ইতিহাস লেখা থাকবে, একটা জাতি যখন আত্মমর্যাদাকে জড়ায় ধরে, তখন দুনিয়ার সব মিসাইলও তার কণ্ঠ রোধ করতে পারে না। ইরানের লড়াইয়ে পরাজয় নাই, আছে শুধু প্রেরণা। তুমি আঘাত খেয়েও আবার উঠে দাঁড়াবে, কারণ তুমি ইরান। সাহস যার আর এক নাম।